ইসিজি কিসের সেটা? ইসিজি জিনিসটা কি, মানে হ্যালো ইসিজি কথাটার অর্থ কি, বা ইসিজি কোথা থেকে আসে, কিভাবে রেকর্ড করি আমরা? স্যার, ইসিজি হলো যে স্যার আমাদের শরীরের যে ইলেকট্রিক্যাল যে সিগন্যাল গুলো আছে। হ্যালো আমি শুনতেছি, বলেন। স্যার, সেগুলো আমরা ইসিজির মাধ্যমে স্যার দেখতে পাই আর কি। শরীরের মধ্যে যে সিগন্যাল আছে সেটা ইসিজির মাধ্যমে দেখতে পাই। একদম পুরা শরীরের যত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সব দেখতে পান ইসিজির মাধ্যমে। না স্যার, স্যার, সব হার্টের যেই বৈদ্যুতিক ক্রিয়াকলাপগুলো আছে ওগুলা দেখতে পারি শুধু। শুধু হার্টেরটা দেখতে পারেন, তাই না? জি স্যার। ইসিজি কথাটার অর্থ কি? স্যার, ইসিজি ফুল মিনিং হলো স্যার ইলেকট্রোকার্ডিওগ্রাফি। কার্ডিও কথাটার অর্থ কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম স্যার। কার্ডিও মানেই হলে কি হার্ট রিলেটেড, তো এটা তো ইসিজি নিয়ে প্রজেক্ট করতেছেন। ইসিজি মানে কি তন্ময় মণ্ডল? আপনার তো জানা থাকার কথা এতদিনে, 1.5 সেমিস্টার পরে। আপনারা যদি জিজ্ঞেস করি যে আপনার প্রজেক্টের টাইটেল কি, এটা প্রথম ওয়ার্ড হলে কি ইসিজি। জি স্যার। এখন আপনি যদি ইসিজি মানে 1.5 সেমিস্টার পরে না বলতে পারেন, এখন সেমিস্টার শেষে যখন আমাকে জিজ্ঞেস করবে কে প্লাস পাবে গ্রুপে, তখন আমার বলতে হবে বর্ষণ পাবে, আর তন্ময়কে এ মাইনাস দিয়ে দেন। আমাকে কিন্তু আসলে এরকম সাজেশন করতে হয়, কারণ আমার কিছু করার থাকে না, আমাকে তো ফেয়ারই করতে হবে, কারণ রেকর্ডিং জমা দিতে হবে, এক্সটার্নালের সিগনেচার নিতে হবে, এক্সটার্নাল বলবে যে একে প্লাস দাও, একে দিও না। আমাকে কঠিন ডিসিশন নিতে হবে, তখন আমাকে দোষ দিতে পারেন, গালিগালাজ করতে পারেন, কিন্তু আসলে আমার কিছু করার থাকবে না তখন। সো আপনার লেকচার আমি যেটা দিছি ওটা ভালো করে পড়বেন, কারণ প্রজেক্ট করাটা হলে কি হাফ অফ দ্য কাজ, বাকি হাফ হলে গিয়ে ডিফেন্স বোর্ডের কাছে ইন্টারভিউ। তো আপনাদের গতবার ইন্টারভিউতে কিছুই জিজ্ঞেস করেন, কারণ গতবার ইন্টারভিউ জাস্ট পরিচয় পর্ব ছিল। জি নেক্সট স্যার, ইন্টারভিউতে কিন্তু বুঝতে আপনাদের পেরেছি। অনেক কিছু জিজ্ঞেস করবে। আমি বাঁচাইতে পারবো না, আমি প্রিপেয়ার করতে পারবো আপনাদেরকে, কিন্তু ওই জায়গায় আমি বাঁচাইতে পারবো না আপনাদের। আচ্ছা, সো আমি আপনাদেরকে আজকে যেই জিনিসটা করার জন্য ডাকছি সেটা হলো কি, আপনাদের তিনজনের মধ্যে কার কার ল্যাপটপ বা ডেস্কটপ আছে? জি স্যার, আমি বসন্ত তো বলতেছিলাম আমার ডেস্কটপ আছে স্যার। আচ্ছা, ডেস্কটপ থাকলে তো খুবই ভালো। তো বর্ষণ, আপনাকে একটা কাজ করতে হবে। প্রোটিয়াস নামে একটা সফটওয়্যার আমি কি আপনাদেরকে দিছিলাম? স্যার নাম বলছিলেন, বাট আমি আর দেখি নাই আর কি স্যার। ঠিক আছে, এটা আপনাকে আমার। প্রোটিয়াস ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো জি স্যার। প্রোটিয়াসের ফাইলটা আমি অলরেডি গুগল ড্রাইভে আপলোড করে রাখছি আপনাদের জন্য। আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো প্রোটিয়াসে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো কি, প্রোটিয়াসে ফার্স্টে আমরা একটা প্রুফ অফ কনসেপ্ট সার্কিট বানাবো। এই সার্কিটটা বানায় আমরা সার্কিটে সিমুলেশন করব। আমাদের হাতে সময় আছে 20 দিন। 20 দিন সময়ের মধ্যে আমরা সিমুলেশনটা কমপ্লিট করে রেজাল্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে এরপর আমরা ইকে দেখাবো, বোর্ডকে দেখাবো। তো আপনারা লাকি যে সার্কিটটা আমার কাছে করা আছে, এই জন্য আপনাদের সার্কিটটা করা লাগবে না। আর আমার মনে হয় না যে আমি যদি আপনাদেরকে সার্কিটটা তো কম সময় আপনাদেরকে শুরু থেকে বানাইতে বলি আপনারা বানাইতে পারবেন, আমার মনে হয় না, কারণ সময় নেই। সো আমি আপনাদেরকে সার্কিটটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট সার্কিটটা বানাবেন এবং সিমুলেশনে টেস্ট করবেন। সো সিমুলেশন করতে গিয়ে অনেক সমস্যায় পড়বেন, সমস্যা যখন পড়বেন আমি সমাধান করে দিব। তো আমি আপনাদেরকে সার্কিটটা দেখাচ্ছি যে এই সার্কিটটা করতে হবে। এটা হলো কি সার্কিটটা, ঠিক আছে? জি সার্কিটটা স্যার। নিশ্চয়ই দেখতে পারতেছেন। তো এখানে সার্কিটটার মধ্যে জি স্যার। বিভিন্ন ধরনের পার্ট আছে। তো আমি জাস্ট রাফলি আজকে আপনাদেরকে পার্টগুলো বুঝিয়ে দিতেছি। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে তাহলে আপনারা, আমি যেই পার্টগুলো বলে দিচ্ছি সেই পার্টগুলো আপনি লিখে রাখেন, ঠিক আছে? তো এখানে প্রথমে ওকে স্যার। সার্কিটের এটা হলো গিয়ে আপনার ইসিজি। যদি আপনি আমার লেকচারের স্লাইডগুলো পড়েন তাহলে জানবেন যে ইসিজি আমরা নিই হলে গিয়ে লিড হিসাবে। এই জিনিসটা আপনি আমার লেকচারের স্লাইডগুলো থেকে দেখবেন যে ইসিজি আমরা নিই হলে গিয়ে লিড হিসাবে। লিড কথাটার অর্থ কি? লিড কথাটার অর্থ হলে কি, আপাতত আপনারা যেটা জেনে রাখেন যে আমরা একটা জায়গার সিগন্যাল থেকে আরেকটা জায়গার সিগন্যালকে বিয়োগ দিই। মনে করেন লিড ওয়ান যেটা, ফর এক্সাম্পল লিড ওয়ান যেটা, লিড ওয়ানকে আমরা বলি হলে গিয়ে লেফট আর্মের যেই ভোল্টেজ, যে ভোল্টেজটা আমরা পাচ্ছি লেফট আর্মে হার্টের এক্সাইটেশনের কারণে, হার্টের স্টিমুলেশনের কারণে, সেটার থেকে রাইট আর্ম থেকে যেই সিগন্যালটা পাচ্ছি, এই দুটাকে যদি আমরা বিয়োগ করে দিই তখন যে ভোল্টেজটা আমরা পাই ওই ভোল্টেজটাকে আমরা বলি হলে কি লিড ওয়ান। তো এখন দেখেন, এখানে খেয়াল করেন যে এখানে যে সার্কিটটা আছে, এখানে মেইন সার্কিটটা হলে কি এইটা, এটাই হলে কি পুরা সার্কিটের মধ্যে সবচেয়ে দামি কম্পোনেন্ট।
এই জিনিসটার নাম হলে কি আপনাদের খাতা যদি থাকে খাতার মধ্যে লিখে রাখেন, এটার নাম হলে কি ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার। এই জিনিসটার নাম হলে কি ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার। ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার বেসিক্যালি আর কিছুই না, এটা একটা ডিফারেন্স এমপ্লিফায়ার। মানে এটার মধ্যে আপনি যদি ইনপুটে দুটো ভোল্টেজ দেন পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে, তাহলে ও জাস্ট আউটপুটে এই দুটো ভোল্টেজের ডিফারেন্স দেখাবে, এবং এই ডিফারেন্সটাকে আপনি চাইলে একটা গেইন করতে পারেন। এখানে একটা রেজিস্ট্যান্স আছে RG, খুব সম্ভবত এটা হলো কি RG, এই রেজিস্ট্যান্সটা হলো কি RG খুব সম্ভবত। এই রেজিস্ট্যান্সটা যদি আপনি ভ্যারি করেন তখন এই পুরো সিস্টেমটার গেইনটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন, মানে কত গুণ গেইন হবে এটা ডিপেন্ড করবে হলে কি এই রেজিস্ট্যান্সটার উপরে। তো ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ারটা আমরা ইউজ করি হলে কি যে দুইটা ইসের মধ্যে থেকে আমরা ডিফারেন্স নিব এটার জন্য। তো এইটা মনে করেন বাজারে যদি ভালোটা কিনতে চান তাহলে আমাদের মোটামুটি 1200 টাকার মতো খরচ হবে, আর যদি খারাপটা কিনতে চান তাহলে 200-250-র মধ্যেও পাওয়া যাবে। সো 200-250টাতে সমস্যা কি, এটা আমরা পরে যাব, ঠিক আছে। আপাতত যেটা জানেন যে এটা জাস্ট একটা ডিফারেন্স এমপ্লিফায়ার, মানে এর কাজ হলো কি বিয়োগ করা এবং বিয়োগ করার পরে এমপ্লিফাই করা। সো এটা হলো কি আমাদের প্রাইমারি কম্পোনেন্ট, এটার উপর ভিত্তি করেই আমাদের পুরো ইসিজি এমপ্লিফায়ার। এটা আসলে যে এই এমপ্লিফায়ারটা যে শুধু ইসিজির জন্য ইউজ করা যাবে এমন না, এটাকে কিন্তু আমরা চাইলে মডিফাই করে ইইজি ইএমজি এগুলোর জন্য ইউজ করতে পারবো। সো আপনারা সাথে সাথে জানবেন যে ইইজি মানে কি, ইএমজি মানে কি, ইসিজির সাথে সাথে জানবেন যে ইইজি মানে কি, ইএমজি মানে কি। তন্ময় শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ইইজি এবং ইএমজি কাকে বলে এটাও জানবেন। আমার স্লাইডের মধ্যে ইসিজি যে পার্টটুকু আছে, ইসিজি পার্টটুকু ভালো করে পড়বেন, কারণ কামরুল হাসান স্যার একদম ফর শিওর জিজ্ঞেস করবে যে ইসিজিটা যে আপনি পাচ্ছেন ইসিজির ওয়েভটা দেখতে কীরকম। তখন আপনাদেরকে দিয়ে ইসিজির ওয়েভটা আঁকাবে। ইসিজির ওয়েভটা আঁকানোর পরে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে একটা ওয়েভ আঁকলা ইসিজির, এর প্রত্যেকটা কম্পোনেন্টের নাম বলো। তখন আপনাকে বলতে হবে যে এটা হলো কি পি ওয়েভ, এটা হলো কি কিউআরএস কমপ্লেক্স, এটা হলো কি টি ওয়েভ। মানে একটা স্টুডেন্ট একদম পুরো লজ্জায় ফেলাই দিছিল এবার আমাকে, এতবার করে বলার পরেও পড়ে আসে নাই। তারপর স্যার জিজ্ঞেস করবে যে পি ওয়েভটা আসে কিসের কারণে, মানে একটা ইসিজি দেখতে হলে কি এরকম, এই ইসিজির মধ্যে এই পি ওয়েভটা, এটাকে বলা হলো কি পি ওয়েভ। এই পি ওয়েভটা কেন তৈরি হচ্ছে, হার্টের কি অ্যাক্টিভিটির কারণে পি ওয়েভটা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, যে বেসিক বায়োলজি, যে পি ওয়েভটা কেন তৈরি হয়, কিউআরএসটা কেন তৈরি হয়, এবং এই টি ওয়েভ লাস্টেরটার নাম হলো কি টি ওয়েভ, এই টি ওয়েভটা কেন তৈরি হয়। তো যাই হোক, সো আমাদের এই পার্টটুকু গেল, এটা হলো কি ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার। তারপরে খেয়াল করেন এটা হলো কি আপনার, তার মানে আমরা বুঝলাম যে লিড 1 যদি আমরা মেজার করি তাহলে এটা দেখেন এই যে পজিটিভ, পজিটিভটা হলো কি যে এই তারটা দেখছেন, এই তারটাতে, তার মানে আমার যাবে হলো কি লেফট আর্ম। আপনাকে লিডগুলো মুখস্থ থাকতে হবে, লিড 1 মানে কি, লিড 2 মানে কি, লিড 3 মানে কি। তাহলে নেগেটিভে দিব হলো কি আমরা রাইট আর্ম। খুবই ভালো কথা, আমরা দুইটা হাত থেকে ইনপুট দিলাম, একটা লেফট আর্ম থেকে দিলাম, একটা রাইট আর্ম থেকে দিলাম। এটা আমাদের ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ারের মধ্যে গেল। তারপরে ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার থেকে কি করি আমরা, ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার থেকে এই সিগন্যালটাকে কয়েকটা ফিল্টারের মাধ্যমে আউটপুটে দেখে। দেখেন এটার আউটপুটই কিন্তু এই যে 6 নম্বর পিন, 6 নম্বর পিনটা হলে কি এটার আউটপুট, ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ারের আউটপুট আমরা পাই 6 নম্বর পিনে। 6 নম্বর পিনে দেখেন এই যে আউটপুটটা ফলো করেন, এই আউটপুটটাই কিন্তু আমাদের এখানে যাচ্ছে, এখানে আমাদের একটা ফিল্টারের সেট আছে, এই যে একটা ফিল্টার আর এই যে আরেকটা ফিল্টার, এই টোটাল দুইটা রেজিস্ট্যান্স আর দুইটা ক্যাপাসিটর মিলে দুইটা ফিল্টার তৈরি হয়। এই দুইটা ফিল্টার কিসের ফিল্টার, এই দুইটা ফিল্টারের একটা ফিল্টার হলো কি আপনার হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টার, হাই পাস ফিল্টারের কাজ নিশ্চয়ই আপনারা জানেন। হাই পাস ফিল্টার হলো কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির উপরের ফ্রিকোয়েন্সিকে পাস হইতে দেয়, মানে হাই ফ্রিকোয়েন্সিকে পাস হইতে দেয় এবং লো ফ্রিকোয়েন্সিগুলোকে পাস হইতে দেয় না। এই ফিল্টারটার কেন প্রয়োজন আমাদের, এই ফিল্টারটার প্রয়োজন, আপনি মনে করেন কোনো একটা রোগীর শরীরে এই ইলেকট্রোডগুলো বসাইলেন, আর স্বাভাবিকভাবেই রোগীর যদি হাত পা নড়াচড়া করে, দেখবেন যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টই আপনি যদি রোগীর শরীরে লাগান, রোগী যদি নড়াচড়া করে তখন দেখবেন যে ডিসপ্লের মধ্যে, এটা যদি একটা ডিসপ্লে হয়, ডিসপ্লের মধ্যে হঠাৎ করে দেখবেন যে এরকম নয়েজ চলে আসবে। জি স্যার। এই নয়েজটা দূর করে হলে কি হাই পাস ফিল্টার, কারণ এই নয়েজটার ফ্রিকোয়েন্সি থাকে খুব কম। হাই পাস ফিল্টার যদি ইউজ করেন তাহলে এই নয়েজটা মনে করেন এইখানে, এই নয়েজটা কাটা পড়ে যাবে। আর লো পাস ফিল্টারটা আমরা কেন ইউজ করি, লো পাস ফিল্টার মানে হলে গিয়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করতে দিবে এবং বাকি ফ্রিকোয়েন্সিগুলোকে ও আর পাস করতে দিবে না। কারণটা কি, কারণ আপনার ইসিজির আশেপাশে বিভিন্ন ধরনের কম্পিউটার আছে। স্যার, বলেন। লো পাস ফিল্টারটা আরেকবার একটু বলেন। লো পাস ফিল্টারে আসতেছি এখন, মানে লো পাস ফিল্টার মানে হলে গিয়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত ও পাস হইতে দিবে এবং এর বেশি ফ্রিকোয়েন্সি যদি হয় তখন ও আর পাস করতে দিবে না।
ওইটাকে অ্যাটেনুয়েট করে দিবে। ঠিক আছে? জি স্যার। মানে এরকম মনে করেন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করতে দিল, তারপরে ঠাস করে এরকম অ্যাটেনুয়েট হয়ে যাবে, কমে যাবে, অ্যামপ্লিচিউডটা কমে যাবে। ঠিক আছে? তো এই লো পাস ফিল্টারের কাজটা হলো গিয়ে বড় বড় ফ্রিকোয়েন্সিকে বাধা দেওয়া, বড় বড় ফ্রিকোয়েন্সিকে আপনার সিস্টেমের আউটপুট থেকে সরায় রাখবে, দূরে সরায় রাখবে। কেন আমরা এটা Plus, ইউজ করি? স্যার আর বলেন। হাই পাস হাই পাস ফিল্টারটা হলো যে লো থেকে আস্তে আস্তে হাই এর দিকে যাবে, তাই তো স্যার? হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট লো ফ্রিকোয়েন্সির পরে ও সিগন্যালটাকে যাইতে দিবে, আচ্ছা আর আচ্ছা, পিছনের ও লো স্যার, গুলাকে বুঝছি। কেটে ফেলবে, ওগুলাকে আর যাইতে দিবে না। তো হাত পা নড়াচড়ার Okay, কারণে যে নয়েজটা তৈরি হয়, এই নয়েজটা জেনারেলি লো ফ্রিকোয়েন্সি নয়েজ থাকে। তো আচ্ছা আমরা যদি ওইটার এই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাড্রেস করে যদি একটা ফিল্টার বানাই, তাহলে এই হাত পা নড়াচড়া করলেও ওইটার ইফেক্টটা আমরা খুব বেশি দেখতে পারবো না। তো ইসিজির যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ইসিজির ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা জেনারেলি ধরি 1 হার্টজ, 0.1 হার্টজ থেকে 100 হার্টজ পর্যন্ত আমরা ধরি ইসিজির ফ্রিকোয়েন্সি। সো এর বাইরে যদি কোনো সিগন্যাল থাকে, তাহলে ওই সিগন্যালটা আমাদের দরকার নেই। সো আমরা যদি ফিল্টার ইউজ করে এটার নিচে আর এটার উপরের ফ্রিকোয়েন্সিগুলোকে কেটে ফেলি, আমার ইসিজি ইনটেক্ট থাকবে, কোনো সমস্যা হবে না। সো এই লো পাস ফিল্টারটা আমরা কেন বানাই? লো পাস ফিল্টারটা বানাই কারণ আমাদের আশেপাশে যে কম্পিউটার আছে বা আপনার মোবাইলের যে সিগন্যাল রিসিভ করতেছেন বা মাইক্রোওয়েভ ওভেন কাজ করতেছে, ওগুলো সব কিছু থেকে কিন্তু একটা ইএমআই তৈরি হয়। ইএমআই মানে কি আপনারা জানেন? ইএমআই না স্যার। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। আশেপাশের রেডিয়েশনের কারণে যেই নয়েজটা তৈরি হয় ওটাকে বলা হলো কি ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এটা হলে কি আপনার হাই ফ্রিকোয়েন্সির যেসব ইকুইপমেন্ট থাকে, যেমন মনে করেন কম্পিউটারের ভিতরে আপনার পাওয়ার সাপ্লাই আছে, তার আমি একটু হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা আপনার আসে কোথা থেকে? এই যে কম্পিউটারের মধ্যে আপনার থাকে, এই পাওয়ার সাপ্লাই থাকে। এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনার হলে গিয়ে সুইচিং একটা মেকানিজম থাকে। সুইচিং মেকানিজমটা কি করে আপনার? আমরা জানি যে কম্পিউটার ডিসিতে চলে, কম্পিউটারের ভিতরে সব লজিক, আমরা যে লজিকগুলো তৈরি করি এগুলি ডিসির 1 এবং 0 লজিকে চলে। সো আমরা এসি থেকে যখন ডিসিতে কনভার্ট করতে চাই, তখন আমাদের ফার্স্টে রেকটিফাই করে এসি একটা ওয়েভ থেকে, এরকম এসি একটা ওয়েভ থেকে আমরা ফার্স্টে এটাকে ডিসিতে পরিণত করি। ডিসিতে পরিণত করার পর আমরা করি কি, একটা সুইচিং সার্কিট ইউজ করি। সুইচিং সার্কিট ইউজ করার কারণে যেটা হয় যে আমার এরকম মানে একটা এই পুরো ডিসি ভ্যালুটাকে আমরা কিছুক্ষণ সুইচ করে অন করি, যতক্ষণ অন রাখি ততক্ষণ একটা 1 লজিক তৈরি হয়, আর যখন আমরা অফ করে দিই তখন এরকম একটা 0 লজিক তৈরি হয়। ঠিক আছে? তো এরকম 1 0 1 0 1 0 1 0 হয়ে আপনার কম্পিউটারের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই করি আর কি। তো ওই যে সুইচ এসি থেকে ডিসিতে বানানোর পরে যে সুইচিংটা করা হয়, এই সুইচিংটা মোটামুটি 10 কিলো হার্টজে হয়। সো আপনার আশেপাশে যদি ইসিজি ইকুইপমেন্ট থাকে কম্পিউটারের আশেপাশে, তাহলে 10 কিলো হার্টজের নয়েজটা আপনার ইসিজির মধ্যে চলে আসবে। এই জন্য আমরা করি কি, একটা লো পাস ফিল্টার লাগাই। লো পাস ফিল্টার লাগাইলে যেটা হয় যে আপনার এই নয়েজটা আর ইন্ট্রোডিউসড হয় না। সো এটা গেল, এটা যাওয়ার পরে আমরা যেটা করি এরপরে হলে কি, নেক্সট টাইম আমরা একটা এটা কি, এটা মনে হয় একটা ফিল্টার, নন ইনভার্টিং এমপ্লিফায়ার, একটা সেকেন্ড স্টেজ নন ইনভার্টিং এমপ্লিফায়ার দিয়ে ফাইনালি আমরা 2 টাইমস বা 3 টাইমস এমপ্লিফাই করে এটার আউটপুটটা দেখি। তো এটাই হলো কি মোটামুটি আমাদের সার্কিট, ইসিজি সার্কিট। তো আপনি যদি এতটুকু করেন, আমি যতটুকু দেখালাম যে এই পার্টটুকু এবং এটার আউটপুট কানেক্টেড টু ফিল্টার অ্যান্ড দেন সেকেন্ড স্টেজ এমপ্লিফায়ার, এটা করে যদি আউটপুট দেখেন আপনি ইসিজি পেয়ে যাবেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? স্যার আমাদের এই যে বাকি যে সার্কিট গুলা, হ্যাঁ, যে এখন এই আর বাকি যে ফাইভ সার্কিটটা, আর এই যে বাকি যে স্যার। সার্কিটটা, এটাই হলো কি আপনাদের থিসিসের ফোকাস। এটাই হলো কি আপনাদের থিসিসের ফোকাস। এবং এই জিনিসটার নামই হলো কি আরএলডি, ড্রিভেন লেগ সার্কিট। আপনাদের ইসের মধ্যে থিসিসের নামের, প্রজেক্টের নামের মধ্যে একটা এই জিনিসটা ছিল যে উইথ এ ড্রিভেন লেগ সার্কিটরি। এই স্যার ড্রিভেন লেগ সার্কিটরি হলো কি এইটা। ড্রিভেন লেগ সার্কিটরি কি করতেছে দেখেন, আমরা একটা ডিফারেন্স এমপ্লিফায়ার ইউজ করার একটা কারণ হলো গিয়ে, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিফারেন্স এমপ্লিফায়ার করার কারণ হলো গিয়ে যে আমরা এই এলএ মাইনাস আর এ যেটা করব, লেফট আর্ম মাইনাস রাইট আর্ম যেটা করব, এটার জন্য আমাদের একটা বিয়োগ করার জন্য একটা ডিফারেন্স এমপ্লিফায়ার দরকার। এখন সমস্যাটা যেটা, এই সমস্যাটা বুঝতে আপনাদের একটু সময় লাগবে, তারপর আপনাদেরকে জাস্ট একবার বলি, দেখেন আপনারা বুঝতে পারেন নাকি। সমস্যা যেটা হইতেছে এটা হলে গিয়ে, মনে করেন আপনি একটা মানুষ, আপনার মাথার উপর একটা পাওয়ার লাইন আছে। আমাদের প্রত্যেকের মাথার উপরই পাওয়ার লাইন আছে বা আশেপাশে পাওয়ার লাইন আছে। সকেটের মধ্যে জি আপনার স্যার। পাওয়ার আসতেছে, মাথার উপরে পাওয়ার আসতেছে। এই পাওয়ার লাইনের মধ্যে আমাদের 50 হার্টজের সিগন্যাল আছে, 50 হার্টজের সিগন্যাল আমাদের, 220 ভোল্টের সিগন্যাল।
ঠিক আছে? এখন দেখেন মাঝখানে কি আছে? মাঝখানে বাতাস আর এরপরে আপনি। এখন আপনার পাটা হলো গিয়ে গ্রাউন্ডের সঙ্গে লাগানো, আর্থিং করা। ঠিক আছে? এখন দেখেন মাঝখানে আচ্ছা বাতাস, উপরে কন্ডাক্টর, আপনি নিচেও কন্ডাক্টর। তাহলে এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়। এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয় বাতাসের মধ্যে। এই ক্যাপাসিট্যান্সের কারণে 220 ভোল্টের যে এসি সিগন্যাল আমরা জানি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করতে পারে। এই সিগন্যালটা তখন করে কি, যে এই ক্যাপাসিটরটার মধ্যে দিয়ে আপনার শরীরের ভিতর হয়ে গ্রাউন্ডে চলে যায়, এবং এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমাদের শরীরের মধ্যে দিয়ে হইতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে আপনি যে বসে আছি বা আপনারা এখন শুয়ে আছেন বা বসে আছেন, যেটাই হোক, আপনাদের শরীরের মধ্যে দিয়েও কিন্তু এই কারেন্টটা পাস করতেছে যতক্ষণ পর্যন্ত আপনার পা গ্রাউন্ডেড আছে। সো এটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। ইভেন আপনার পা যদি গ্রাউন্ডেড নাও থাকে, আপনার পা যদি বাতাসের মধ্যেও থাকে, তারপরেও কিন্তু আপনার পা আর গ্রাউন্ডের মধ্যে একটা সেকেন্ডারি আরেকটা ক্যাপাসিটেন্স তৈরি হতে পারে। আপনার পা মনে করেন গ্রাউন্ডে লাগানো নেই, বাতাসে আছে। সেই বাতাসের মধ্যেও কিন্তু আপনি কন্ডাক্টর, গ্রাউন্ড কন্ডাক্টর, এখানেও কিন্তু একটা ক্যাপাসিটেন্স আছে। সো কারেন্ট কিন্তু ঠিকই গ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেতেছে। এখন মনে করেন এই যে এমপ্লিফায়ারটা আপনি লাগাবেন, এই এমপ্লিফায়ারটা লাগাবেন, এমপ্লিফায়ারটার একটাই এখানে লাগাইলেন, আরেকটাই এখানে লাগাইলেন। এখন দেখেন এই কারেন্টটা কি করবে। এই কারেন্টটা দেখতেছে যে আমি এখানে যাচ্ছি যাচ্ছি এখানে, খুব ভালো কথা। তো এই যে ইলেকট্রোডটা আপনি হাতের এখানে বসাইলেন, এই হাতের এখানে বসাইলেন, যেই জায়গায় আপনি ইলেকট্রোডটা বসাইছেন ওই জায়গায় কিন্তু অবশ্যই একটা ইলেকট্রোড আর আপনার শরীরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, তাই না? যে কোনো জি জায়গায় স্যার। আপনি একটা ইলেকট্রোড বসালেন, ওটা ইন্টারফেয়ার, জাস্ট এতটুকুই জেনে রাখেন, যে জায়গায় আপনি একটা ইলেকট্রোড বসাবেন ওই জায়গায় একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। রেজিস্ট্যান্স তৈরি হলে কি হবে? এই যে কারেন্টটা পাস করতেছে, এই কারেন্টটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে। যাওয়ার ফলে কি হবে দেখেন, যখনই কারেন্টটা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন ওই জায়গায় আপনার একটা আইআর লস হবে। আর আইআর লসটা তখন আমি দেখতে পারবো একটা ভোল্টেজ হিসেবে। ভোল্টেজ। তাহলে তখন কি হবে, 50 হার্টজের যে নয়েজটা আপনার শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই শরীরের মধ্যে দিয়ে নয়েজটা এখানে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে আপনার বডির সঙ্গে, এটার কারণে এখানে একটা ভি তৈরি করবে। তার মানে কি, এটার মধ্যে আপনার আছে হলে কি আপনার মনে করেন লেফট আর্মের সিগন্যাল প্লাস পাওয়ার লাইন নয়েজের কারণে একটা ভোল্টেজ V1। আর এখানে আছে মনে করেন আর এ, মানে রাইট আর্ম থেকে যে সিগন্যালটা আপনার পাওয়ার কথা ছিল, প্লাস আরেকটা ভোল্টেজ ভোল্টেজ। V2। আপনি এখন বলতে পারেন যে দুটো ভোল্টেজ সমান হইলো না কেন? কারণ কারেন্ট তো যেতেছে সমান, কারেন্ট যেতেছে সমান, তাহলে ভোল্টেজও সমান হওয়ার কথা। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? কারেন্ট সমান স্যার যেতেছে, ভোল্টেজ সমান হওয়ার কথা, মানে এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? স্যার মনোরত ভোল্টেজ কারেন্ট সমানুপাতিক কত স্যার? কারেন্ট সমান, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, অবশ্যই কারেন্ট সমান। কিন্তু ভোল্টেজ ডিফারেন্স আমি লিখতেছি, কিন্তু আপনাদের কি মনে হইতেছে যে ভোল্টেজ ডিফারেন্ট হওয়ার কথা না? স্যার কারেন্ট সমানুপাতিক ভোল্টেজও স্যার সমান হওয়ার কথা। কারণটা যদি একটু। ভোল্টেজ সমান হবে না, কারণ এই দুই সাইডের রেজিস্ট্যান্স ডিফারেন্স হবে। কারণ আপনি যে দুইটা ইলেকট্রোড বসাইতেছেন হাতের মধ্যে, আপনার হাতের মধ্যে ওই জায়গায় পশমের ঘনত্ব একরকম থাকতে পারে। ইলেকট্রোডটা যে বসাইছেন এটা চামড়ার সঙ্গে ঠিক মতো কানেকশন এক জায়গায় পাইছে, আরেক জায়গায় পায়নি, হইতে পারে। নিচে চর্বির লেয়ারের মধ্যে চেঞ্জ থাকতে পারে। ইলেকট্রোডের সাইজ ডিফারেন্ট হইতে পারে। ইলেকট্রোডের যদি সাইজ চেঞ্জ হয়, এরিয়া যদি চেঞ্জ হয়, অবশ্যই আপনার রেজিস্ট্যান্সও ভোল্টেজ আপ চেঞ্জ হয়ে ডাউন। যাবে। রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয়, তাহলে এখানে IR1 একরকম হবে, IR2 একটু একরকম একরকম হবে। হইতেই পারে। তো এই সামান্য মিসম্যাচ যেটা থাকবে, খুবই ছোট, মানে এই V1 আর V2 অলমোস্ট ডিফারেন্স। ইকুয়াল, ডিফারেন্স খুবই ছোট। বুঝতে পারছি কিন্তু স্যার। এটাকে আপনি যখন 10,000 গুণ গেইন করবেন, এই ছোট একটা ডিফারেন্সকে আপনি যখন 10,000 না, ধরেন 1,000 গুণ যখন গেইন করবেন, তখন এই ছোট ডিফারেন্সটা অনেক বড় হয়ে যাবে। যেটার ফলাফল আমরা কি দেখতে পারি, আমরা স্টিল এই আউটপুটের মধ্যে এই 50 হার্টজের নয়েজ দেখতে পারি, এসি সিগন্যালের নয়েজটা দেখতে পারি। মানে ইসিজি আমার ইসিজির জায়গা মতনই আছে, ইসিজি ঠিকই ইসিজির মতো আছে, এরকম পিকগুলো ঠিকই দেখাচ্ছে, কিন্তু এটার মধ্যে এই 50 হার্টজের নয়েজটাও দেখা যাচ্ছে, মানে সিগন্যালটা ক্লিয়ার না। এই যে দুইটার মধ্যে একটা সমান পরিমাণ নয়েজ আছে, মানে এটার মধ্যেও যে নয়েজ, এটার মধ্যেও সে একই সোর্স থেকে নয়েজ আসতেছে। এই নয়েজটার নাম হলো গিয়ে কমন মোড সিগন্যাল বা কমন মোড নয়েজ, সিএম। ঠিক আছে, কমন মোড নয়েজ বা কমন মোড সিগন্যাল। তো এক একটা ইসের আপনার অ্যাম্প্লিফায়ারের এক এক রকম সিএম থাকে, কোনো অ্যাম্প্লিফায়ারই পারফেক্ট না। সো এক একটা কমন, মানে
এক একটার মধ্যে কমন মোড মানে আউটপুটে কমন মোড সিগন্যালটা এক এক রকম থাকে। এই মানে বিয়োগ করার পরও যে সিগন্যালটা রয়ে যায় সেই সিগন্যালটা এক একটার মধ্যে এক এক রকম থাকে। তো কোনো একটা অ্যাম্প্লিফায়ার এই কমন মোড সিগন্যালকে কতটুকু রিজেক্ট করতে পারে সেটাকে একটা রেশিও দ্বারা প্রকাশ করা হয়। এই রেশিওটার নাম হলো গিয়ে কমন মোড রিজেকশন রেশিও। আপনারা হয়তো যখন ইলেকট্রনিক্স পড়ছেন তখন ওটার মধ্যে ছিল CAMRR, কমন মোড রিজেকশন রেশিও। মানে এই দুইটার মধ্যে যে সমান নয়েজ আছে এই সমান নয়েজ রিজেক্ট করার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে বলা হয় কমন মোড রিজেকশন রেশিও। এটাকে ডেসিবেল আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে ডেসিবেল আকারে প্রকাশ করা হয়। তো এক একটা অ্যাম্প্লিফায়ার মনে করেন একই মডেল নাম্বার এক, সব কিছু এক, কিন্তু দুইটা একই মডেলের অ্যাম্প্লিফায়ারের মধ্যে আমরা দেখি যে কমন মোড রিজেকশন রেশিও এক এক রকম এবং কোনোটাই একদম পুরোপুরি কমন মোড নয়েজকে জিরো করে ফেলতে পারে না। তো এই জায়গাতেই সমাধান হিসাবে আসতেছে হলে কি আমাদের ড্রিভেন লেগ সার্কিট। মানে এই কমন মোড যে নয়েজটা এই নয়েজটা আমরা কমাবো কিভাবে? আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে কমন মোড নয়েজটা মানে 50 হার্টজের যে কমন মোড নয়েজটা রয়ে যাচ্ছে বিয়োগ করার পরেও সেই নয়েজটাকে আমরা কিভাবে দূর করতে পারি? V1 যদি V2 খুব কাছাকাছি হয় আমাদের কিন্তু আমরা যদি LA মাইনাস RA করি V1 আর V2 কিন্তু পুরোপুরি কাটাকাটি হয়ে যাওয়ার কথা, তাই না? দুইটা সিগন্যালই তো এখানেও আছে কাটাকাটি হয়ে যাওয়ার কথা, কিন্তু কাটাকাটি হচ্ছে না, কিছুটা রয়ে যাচ্ছে। এই সিগন্যালটাকে কেমনে দূর করতে পারি আমরা? তো খুব সহজ একটা সলিউশন। সহজ সলিউশনটা কি দেখেন, এখানে কি করছে এই সার্কিটরিতে যেটা করছে যে এই যে যেখানে আপনার গেইনের রেজিস্টারগুলো বসানো, এই যে এতটুকু হলে গিয়ে আপনার গেইনের রেজিস্ট্যান্স, বুঝছেন? এটা হলে কি আপনার গেইনের রেজিস্ট্যান্স। দেখেন কোন পিনে বসানো, 8 নম্বর পিন আর 1 নম্বর পিনের মাঝখানে বসানো গেইনের রেজিস্ট্যান্সটা। এখানে কি করছে দেখেন, গেইনের রেজিস্ট্যান্সের এক মাথা থেকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে সিগন্যাল আনছে, আরেকটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এখান থেকে সিগন্যাল আসছে। মানে এখানে যে কমন মোড সিগন্যালটা আছে এই কমন মোড সিগন্যালটাকে গ্যাদার করছে, কমন মোড সিগন্যালটাকে এখান থেকে জোগাড় করার পরে একটা বাফার দিয়ে পাস করাইছে। এটা কিন্তু জাস্ট একটা বাফার, পজিটিভ সাইডে লাগানো, তার মানে এটা লগে শুধু একটা বাফার দিয়ে লাগানোর পরে কি করছে দেখেন, এটা কি বলতে পারবেন এই জিনিসটা কি? এটা একটি ইনভার্টার। দেখছেন এই মাইনাসের মধ্যে ইনপুট দিচ্ছে, মানে পুরো সিগন্যালটা উল্টে যাবে। কমন মোড যে সিগন্যালটা এখান দিয়ে আসতেছিল 50 হার্টজের যে সিগন্যালটা অবশিষ্ট ছিল, বিয়োগ করার পরে যে সিগন্যালটা অবশিষ্ট ছিল সেই সিগন্যালটাকে উল্টাই দিচ্ছে। মনে করেন সিগন্যালটা আগে দেখতে ছিল এরকম, এখন সিগন্যালটা দেখতে হবে এরকম। রিভার্স স্যার। হ্যাঁ, পুরো ফেজ শিফট হয়ে যাবে, উল্টে যাবে। বুঝতে পারছেন? তারপরে কি করতেছে মজার ব্যাপারটা দেখেন, এই সিগন্যালটাকে শরীরের মধ্যে ঢুকাচ্ছে। এটা হলে গিয়ে আমাদের ডান পাতে ঢুকাচ্ছি। ডান পা হলে গিয়ে আমাদের পুরো সিস্টেমটার রেফারেন্স। যে কোনো ইসিজি সার্কিটে ডান পাটা হলে গিয়ে পুরো সার্কিটের রেফারেন্স, মানে পুরো সার্কিটের 0 পয়েন্টটা বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে বসানো থাকে। তো এখানে করতেছি কি, ও রেফারেন্স পয়েন্টে পুরো সিগন্যালটাকে উল্টে ফিট করতেছে, শরীরের মধ্যে উল্টা ফিট করতেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? স্যার একবার একটু যদি বলতেন স্যার। মানে আমার পুরো শরীরের রেফারেন্সটা এমনি নর্মাল ইসিজি সার্কিটে এই যে রেফারেন্স পয়েন্ট যেটা দেখতেছেন, এই যে রেফারেন্স পিন দেখতেছেন না 5 নম্বর পিন, এই 5 নম্বর পিনটা জেনারেলি আমার শরীরের রাইট লেগে লাগানো থাকে। কিন্তু এই আমাদের নতুন সার্কিটে কি করতেছি, আমরা এই রেফারেন্সটা রাইট লেগে না লাগায় আমরা করতেছি কি কমন মোড সিগন্যালটাকে উল্টাচ্ছি, ফেজ শিফট করতেছি। ফেজ শিফট করে আমরা শরীরকে ফিট করতেছি, মানে কমন মোডের যে নয়েজটা অবশিষ্ট আছে সেটা শরীরকে ফিট করতেছি। আর এখানে দেখেন একটা ফিডব্যাক সার্কিট আছে, দেখছেন এটা একটা ফিডব্যাক সার্কিট, যে 6 নম্বরের যে আউটপুটটা যাচ্ছে এই আউটপুটের একটা পোর্শন আমরা কালেক্ট করতেছি, ফিডব্যাক সার্কিট। একটা আউটপুট কালেক্ট করে আবার রেফারেন্সে দিচ্ছি। দেখছেন এটা কিন্তু ফিডব্যাক। এই ফিডব্যাকটা কি করতেছে, মানে যতক্ষণ পর্যন্ত আপনার ওই 50 হার্টজের কমন মোড সিগন্যালটা জিরো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ও ফিডব্যাক করতেই থাকবে। তো আর কি করতেছে, আমাদের কমন মোড যে নয়েজটা অবশিষ্ট আছে এই অবশিষ্ট নয়েজটা আমরা শরীরের মধ্যে পাঠাচ্ছি। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যে পাওয়ার লাইনের কারণে আপনার শরীরের মধ্যে এরকম একটা নয়েজ আসতেছে, এখন আপনি করলেন কি এই নয়েজটা মেজার করলেন,
নয়েজটা মেজার করে এটার যে উল্টাটা সিগন্যালটা আছে, এই উল্টা সিগন্যালটা এটার সঙ্গে যোগ করে দিলাম। তাহলে কি হবে? যোগ হয়ে পুরো ফলাফলটা 0 হয়ে যাবে না? জি স্যার। এই কাজটাই আমরা এখানে করতেছি। আমরা মাপতেছি প্রতি এটা 0 মুহূর্তে আমরা মাপতেছি যে আমার কমন মোড সিগন্যালটা কতটুকু। মানে যে 50 হার্টজ এর যে নয়েজটা, এই নয়েজটা কতটুকু। এটা আমরা প্রতি মুহূর্তেই মাপতেছি আর করতেছি কি প্রতি মুহূর্তেই আমরা উল্টা করে যোগ করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না 0 হইতেছে। এখন সমস্যা কি হইতেছে, আপনি যেই মুহূর্তে মাপছেন 50 হার্টজ সিগন্যালটা, আপনি যেই মুহূর্তে মাপছেন আর যতক্ষণ লাগছে আপনার উল্টায় ফিট করতে যতক্ষণ সময় লাগছে, অতক্ষণের মধ্যে সিগন্যালটা একটু বদলায় গেছে না? মানে মনে করেন সিগন্যালটা আগে ছিল এই জায়গায়, যতক্ষণে আপনি মাপছেন মাইপা শরীরের মধ্যে দিয়ে ঢুকাইছেন ততক্ষণে আপনার সিগন্যালটা হয়ে গেছে এরকম। তো এই জিনিসটার সঙ্গে যখন এই জিনিসটা কাটাকাটি করবেন, জিনিসটা কিন্তু পুরোপুরি 0 হবে না। একটু না তো স্যার। ডিলে থাকবেই, তাই না? একটু তো ডিলে হবে। জি স্যার। তো এই জিনিসটা পুরোপুরি 0 হইতে বেশ কিছু সময় লাগে এবং পুরোপুরি 0 কখনোই হয় না। মানে এটারও লিমিটেশন আছে। কিন্তু তারপরে এটা অনেক বেটার সলিউশন। তো এই গেল হলো গিয়ে মোটামুটি আমাদের সিস্টেমের ওভারভিউ। আপনারা আস্তে আস্তে যত করবেন তত শিখবেন এবং আমি আপনাদেরকে প্রতি উইকেই ইসিজি সম্পর্কে পড়ালেখা করার ম্যাটেরিয়াল দিব, ভিডিও দিব। সো আপনারা কষ্ট করে এই ভিডিওগুলো দেখবেন, আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো গিয়ে হ্যাঁ, আরেকটা কোশ্চেন যেটা আপনাদেরকে বোর্ডে অবশ্যই জিজ্ঞেস করবে, সেটা হলো গিয়ে এই যে ইসিজি সিগন্যালটা আমি একটু আগে বললাম যে ইসিজি সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হলো গিয়ে 0.1 থেকে 100 হার্টজ এবং এর আশেপাশের সব সিগন্যালগুলো কিন্তু আমরা ফিল্টার করে বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডের গুলো বাদ দিয়ে দিচ্ছি, এই সাইডের গুলো বাদ দিয়ে দিচ্ছি। 50 হার্টজের সিগন্যাল যেটা আসতেছে এটা আমরা একটা ফিল্টার ইউজ করে বাদ দিব না কেন? স্যার এটা তো 0.1 থেকে 100 হার্টজের ভিতরে স্যার। মনে করেন আমি একটা নচ ফিল্টার বানাইলাম, 50 হার্টজের একটা নচ ফিল্টার বানাইলাম যেটা শুধুমাত্র 50 হার্টজের 50 হার্টজে যে শার্প একটা কাট করবে এবং আশেপাশে খুব কম কাট করবে। এটা ইউজ করলে সমস্যা কি ছিল? নচ ফিল্টার মানে কি আপনারা জানেন? না স্যার। এটা তাহলে লেখা রেখেন, এটা আপনাদেরকে কামরুল হাসান স্যার জিজ্ঞেস করতে পারে নচ ফিল্টার কাকে বলে। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য 50 হার্টজের নয়েজ কমানো, নচ ফিল্টার ইউজ করলেও কিন্তু আপনার 50 হার্টজটা অ্যাটিনুয়েট হয়ে যাবে, কারণ নচ ফিল্টার খুবই শার্প, খুবই একটা ছোট একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে, মানে ওটার ব্যান্ডউইথ খুবই কম। সো নচ ফিল্টার ইউজ করলে কিন্তু হতো, কিন্তু এটা আনসার হলে কি আপনি যদি নচ ফিল্টার ইউজ করতেন তাহলে আপনার ইসিজির অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন লস্ট হয়ে যেত, ছোট ছোট যে ইনফরমেশন আছে সেগুলো লস্ট হয়ে যেত। এই জন্য আমরা নচ ফিল্টার ইউজ করে 50 হার্টজের সিগন্যাল রিডিউস করতে পারি না, আমাদেরকে অন্যান্য মেজার নিতে হয়। বুঝতে পারছেন? সো আপনাদের কাজ যেটা, আমি এখন বলে দিই যে আপনাদের কাজটা কি। আপনাদের কাজ হলে কি আপনার এতটুকু সার্কিট বানাবেন, আমি এঁকে স্যার। দিচ্ছি কতটুকু। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। একটু আগে যেটা বললেন নস ফিল্টার, এটা যদি আরেকটু নস নচ ফিল্টারটা যদি আরেকটু বলতেন মানে স্যার, নর্মাল নেটওয়ার্কের ফিল্টার জন্য কি হয় দেখেন, আমরা নর্মাল শুনতে পাইনি। ফিল্টার হলে কি অনেক শার্প হয়, ব্রড হয়। এটা মনে করেন একটা ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার মানে কি, ব্যান্ড পাস ফিল্টার হলে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করতে দেয়। আমরা ব্যান্ডউইথটা কিভাবে মেজার করি? ব্যান্ডউইথটা মেজার করি হলে গিয়ে যখন এই অ্যাটেনুয়েশনটা 66% যায় তখন আমরা এই জায়গায় বলি F1, আর অ্যাটেনুয়েশনটা যখন আরেকটা জায়গায় 66% যায় তখন আমরা ওটাকে বলি F2। এই F1 আর F2 এর মধ্যে যে ডিফারেন্স, F2 মাইনাস F1 কে আমরা বলি হলে গিয়ে ব্যান্ডউইথ, BW। বুঝছেন? এই জিনিসটাকে বলা হয় গিয়ে ব্যান্ডউইথ, মানে একটা ফ্রিকোয়েন্সি কাট ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা কাট ফ্রিকোয়েন্সির দূরত্ব কতটুকু সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। নচ ফিল্টারের ক্ষেত্রে এই F2 মাইনাস F1টা খুবই ছোট হয়, মানে জিনিসটাকে চিপা করতে করতে আপনি মনে করেন এক জায়গায় নিয়ে আসলেন। তো বেসিক্যালি ও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটি কাটে, আশপাশ থেকে খুবই কম কাটে। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। এটাকে বলা হয় হলো নচ ফিল্টার। এটা খুব শার্প প্রাইস করে, শার্প ফল করে। কিন্তু নর্মাল যে ব্যান্ড পাস ফিল্টার এগুলো অনেক বড় হয়। সো ওইটাতে সমস্যা যেটা হয়, আশেপাশের গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সিও কাটা পড়ে যায়। এটারও ব্যবহার আছে কিন্তু আমাদের লাগবে না এই জিনিসটা। সো আমাদের নচ ফিল্টার দিলে আমরা 50 হার্টজ রিডিউস করতে পারতাম, কিন্তু যেহেতু আমার ইসিজি 0.1 হার্টজ থেকে 100 হার্টজ, এই জন্য আমরা যদি নচ ফিল্টারটা এইভাবে ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন কাটা পড়ে যাওয়ার চান্স আছে। এই জন্য আমরা নচ ফিল্টার ইউজ করতে পারবো না, না করে আমাদের অন্যান্য মেজার নিতে হবে। সো আপনারা ফার্স্টে প্রোটিয়াস ইনস্টল করার পরে যে সার্কিটটা বানাবেন সেই সার্কিটটা হলে কি এতটুকু, এইটা করা লাগবে না আপনাদের, এই জিনিসটা আপনাদের করা লাগবে না। আপনারা শুধুমাত্র এই যে গেইনের রেজিস্ট্যান্স বসাবেন R1, এই R1 এই 8 আর 1 নম্বর পিনে এটা করবেন, আর এই বাকিটুকু করবেন, এই পোর্শনটুকু করা লাগবে না। এইখানে যে রেফারেন্স আছে 5 নম্বর পিন, এটা সুন্দর গ্রাউন্ডে বসাই দিবেন।
বুঝতে পারছেন? এই 5 নম্বর পিনটা গ্রাউন্ডে বসায় দিবেন। এটা করা লাগবে না। এই জিনিসটা করা লাগবে না। স্যার সো আপনারা জাস্ট ফার্স্টে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারটা বসাবেন। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারটা বসানোর পরে এখানে রেজিস্ট্যান্স বসাবেন। রেজিস্ট্যান্স বসানোর পরে তারপরে হলে কি এখান থেকে আউটপুটটা নিবেন। আউটপুটটা একটা ফিল্টারিং সার্কিটের মধ্যে দিয়ে পাস করাবেন। তারপরে এটার মধ্যে একটা সেকেন্ডারি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগাবেন। লাগায় আউটপুটটা দেখবেন। ইনপুটে মনে করেন আপনি একটা সিগন্যাল দিবেন হলে গিয়ে 3 মিলিভোল্ট। ইসিজি নমিনাল অ্যাম্প্লিটিউড জেনারেলি 3 মিলিভোল্টের কাছাকাছি হয়। এবং এটার গেইন দিবেন হলে কি এইটার গেইন আর এইটার গেইন দুইটা মিলে টোটাল দিবেন হলে কি 1000 গেইন। মনে করেন এখানে দিলেন হলে কি 500, এখানে দিলেন হলে কি 500 গেইন, আর এখানে দিলেন হলে কি 2 গেইন। তাহলে এখানে 500 যদি দেন আর এখানে যদি 2 দেন তাহলে আপনার টোটাল 500 আর 2 মিলে হবে 1000 গেইন হবে টোটাল। তো এই 1000 গেইনের একটা ফার্স্টে ইসিজি অ্যাম্প্লিফায়ার বানাবেন। বানানোর পরে ইনপুটে 3 মিলিভোল্টের একটা ইনপুট সিগন্যাল দিবেন। দেখবেন আউটপুটে যে আপনি 3 ভোল্ট পান নাকি। এখানে পাবেন হলে কি 3 ভোল্ট যদি আপনি 1000 টাইম গেইন করেন। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার খুবই সহজ, মানে এর থেকে সহজ প্রজেক্ট আর হওয়া সম্ভব না। এই জন্য আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে কেউ এইসব জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবে না। সবাই আপনাদেরকে জানতে যাবে যে ইসিজি কাকে বলে, ইসিজি কোথার থেকে আসে, ইসিজির পুরো অর্থ কি, পি ওয়েভ মানে কি, টি ওয়েভ মানে কি। সো এটা করতে থাকেন, সাথে সাথে লেকচার শিট যেগুলো দিছি ওগুলো পড়তে থাকেন। বুঝতে পারছেন? স্যার স্যার আজকে কবে- রেকর্ডটাও স্যার হ্যাঁ, আজকে আমি রেকর্ডটা রেকর্ডটা আপলোড করে দিব। কবের মধ্যে আমাকে দেখাইতে পারবেন প্রথম কাজটা? স্যার যে আহ, এই সার্কিটটা এ করে সার্কিটটা হ্যাঁ, সামনের সপ্তাহে তো মিড টার্ম আপনাদের, তাই নাকি? জি স্যার মিড টার্ম কবে থেকে শুরু আপনাদের? স্যার 18 15 তারিখ স্যার। 18 তারিখ থেকে? জি তা স্যার। তো অনেক চাপ। 18 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 27 তারিখ শুনছিলাম, 18 থেকে 26 অথবা 27। সমস্যা তাইলে। আপনারা কি 16 তারিখে জাস্ট সার্কিটটা এইকে আমাকে পাঠাতে পারবেন, যে সার্কিটটা আঁকতে পারছেন? করা লাগবে না, মানে সিমুলেশন করা লাগবে না, জাস্ট প্রোটিয়াসে সার্কিটটা আঁকবেন। আচ্ছা স্যার, ট্রাই করে দেখি শুধু স্যার। কম্পোনেন্টগুলো বসাবেন প্রোটিয়াসে, বসে তারপর আমাকে জাস্ট ছবি তুলে পাঠাবেন যে প্রোটিয়াসে বসাইছি। তাহলে আমি বুঝতে পারবো যে আপনার প্রোটিয়াসটা ঠিকমতো ইনস্টল হয়েছে, কারণ প্রোটিয়াস ইনস্টল করাটা একটু কঠিন। সো প্রোটিয়াস যদি ঠিকমতো ইনস্টল না করতে পারেন পরে আবার ঝামেলা হবে। সো প্রোটিয়াসটা ইনস্টল করে জাস্ট ছবিটা এঁকে আমাকে পাঠান, তারপরে মিড টার্মের পরে সিমুলেশন করে দেখেন। কারণ মিড টার্মের পরে আমাদের আর মাত্র 1 সপ্তাহ সময় থাকবে। 1 সপ্তাহের মধ্যে এই পুরোটা সার্কিট করে ওই বোর্ডের সামনে আমাদেরকে দেখাইতে হবে। তারপরে বোর্ড আমাদেরকে আবার মাত্র 1 সেমিস্টার সময় দিবে এই পুরো জিনিসটা হার্ডওয়্যারে করে লাইভে দেখানোর জন্য ভিডিওতে। বুঝতে পারছেন? কারণ আপনারা তো ইভিনিং, আপনাদের কিন্তু এই সামনের সেমিস্টারে মিড টার্মের আগে ডিফেন্স। সামনের সেমিস্টার মনে করেন কোন মাসে শুরু হবে? ফেব্রুয়ারি মাসের দিকে শুরু হবে। ফেব্রুয়ারি মাসের 1 মাস 1.5 মাস পরেই আপনাদের ডিফেন্স, স্যার ফাইনাল ডিফেন্স স্যার ফাইনাল ডিফেন্স। আপনারা তো ইভিনিং, আপনাদের তো জি, মাত্র 2 সেমিস্টার সময়। জি স্যার স্যার আর আমাদের যে ফাইনাল ডিফেন্সের আগে যে একটা ডিফেন্স হবে এটা স্যার কবে ওটা লাগে সামনের মাসের প্রথম সপ্তাহে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্যার হ্যাঁ, তাই তো এই জন্যই মানে এত তাড়াহুড়ো আর কি। ঠিক আছে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে এই সার্কিটের ব্যাপারে? না স্যার এখন পর্যন্ত স্যার আমরা এই রেকর্ডটা আমরা তাহলে ভালো করে স্যার দেখেন, আর দিয়ে হলে দিন গিয়ে একটু, স্যার ক্লাসের স্লাইডগুলো একটু ভালো করে দেখেন, ওটার মধ্যে Okay. সবকিছুর সংজ্ঞা এবং বিবরণ দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট উইকে আর বসবো না, যেহেতু আপনাদের মিড টার্ম। কিন্তু আপনারা ক্লাসরুমে অবশ্যই যে অ্যাসাইনমেন্টটা দিলাম, যে ছবিটা আঁকবেন প্রোটিয়াসে, স্যার একে ক্লাসরুমে পোস্ট করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে, আপনারা 3 জন তাহলে এখন লিভ করতে পারেন।